হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলেই খুবই ভালো আছো। আজকে আমি চতুর্থ শ্রেণীর ইংরাজি পাঠ্য বই থেকে প্রথমে ১ নম্বর পৃষ্ঠা থেকে ১০ নম্বর পৃষ্ঠা পর্যন্ত তোমাদের যে রিভিশন লেসন রয়েছে, সেখানে যত অ্যাক্টিভিটি আছে সেই সমস্ত অ্যাক্টিভিটির উত্তর নিয়ে আলোচনা করব আজকের এই পর্বতে। তাহলে চলো শুরু করছি আজকের আলোচনা পর্ব। অ্যাক্টিভিটি 1-এ বলা হয়েছে, লুক অ্যাট দ্য পিকচার্স, ম্যাচ দ্য অ্যানিমালস ইন গ্রুপ এ উইথ দেয়ার বেবিজ ইন গ্রুপ বি। অর্থাৎ ছবিগুলো দেখতে বলেছে এবং বলেছে এ নম্বর গ্রুপেতে যে সমস্ত পশুগুলো রয়েছে তার সঙ্গে গ্রুপ বি এর যে সমস্ত পশুদের বাচ্চাদের নাম দেওয়া রয়েছে সেইগুলোকে ম্যাচ করতে হবে। তাহলে চলো দেখে নেওয়া যাক উত্তরগুলো কি হবে। এখানে দেখা যাচ্ছে প্রথমেই রয়েছে কুকুরের ছবি। তাহলে কুকুরের বাচ্চাকে কি বলে? পাপ্পি। তারপর রয়েছে হাতি। হাতির বাচ্চাকে বলা হয়ে থাকে কাফ। তারপর রয়েছে হরিণ। হরিণের বাচ্চাকে বলা হয়ে থাকে ফন। তারপর রয়েছে বাঘের ছবি। বাঘের ছানাকে বলা হয়ে থাকে কাব। এরপর অ্যাক্টিভিটি 2-তে বলা হয়েছে লুক অ্যাট দ্য পিকচার্স অফ দ্য ইনসেক্টস। অর্থাৎ এই সমস্ত পতঙ্গদের দিকে দেখো, ছবির দিকে দেখো। ক্যান ইউ আইডেন্টিফাই দেম? তুমি কি এদেরকে চিনতে পারছো? অ্যারেঞ্জ দ্য লেটার্স ইন দ্য রাইট অর্ডার। এই সমস্ত দেওয়া অক্ষরগুলোকে সঠিক নিয়মে সাজাও। তাহলে চলো উত্তরগুলো দেখে নেওয়া যাক কি হবে। প্রথমেরটাই হবে কি? ফ্লাই। FLY, ফ্লাই অর্থাৎ মাছি। তারপরে যেটা রয়েছে সেটা হবে ওয়াস্প অর্থাৎ বোলতা। তারপর হবে ক্রিকেট অর্থাৎ ঝিঁঝি পোকা। এখানে বানানগুলো তোমরা ঠিক করে লক্ষ্য করবে। এরপর অ্যাক্টিভিটি 3-তে বলা হয়েছে ম্যাচ দ্য ফলোয়িং অ্যানিমালস উইথ দ্য সাউন্ডস দে মেক। অর্থাৎ পশুগুলির ডাক বা আওয়াজ মেলাও। তাহলে চলো দেখে নেওয়া যাক উত্তরগুলি কি হবে। এখানে কাউজের সঙ্গে হবে মো, সিপের সঙ্গে হবে ব্লিট, হর্সের সঙ্গে হবে নেইম, স্নেকসের সঙ্গে হবে হিস, টাইগার্সের সঙ্গে হবে রোর। এরপর অ্যাক্টিভিটি 4-এ বলা হয়েছে রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস টু মেক মিনিংফুল সেন্টেন্সেস। অর্থাৎ প্রদত্ত শব্দগুলি সাজিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করো। এবার আমরা দেখে নেব এতে কি বলা হয়েছে। এর দাগে বলা হয়েছে মিল্ক, আস, কাউজ, তারপর গিভ। এটাকে সাজালে কি হবে? কাউজ গিভ আস মিল্ক। তারপর বিয়ের দাগে যেটা দেওয়া রয়েছে সেটিকে সাজালে হবে ডগস লাভ টু ইট মিট। অর্থাৎ কুকুরেরা মাংস খেতে ভালোবাসে। সিয়ের দাগে যেগুলো দেওয়া রয়েছে সেই সমস্ত শব্দগুলোকে সাজালে হবে দ্য টাইগার লিভস ইন দ্য ফরেস্ট। অর্থাৎ বাঘ বনে বাস করে। ডিয়ের দাগে যেগুলো অর্থাৎ যে সমস্ত শব্দগুলো দেওয়া রয়েছে এলোমেলো করে সেগুলোকে সাজালে হবে উই সি জেব্রাস ইন দ্য আফ্রিকান ফরেস্টস। অর্থাৎ আমরা আফ্রিকার জঙ্গলে জেব্রা দেখতে পাই। তারপর ইয়ের দাগে যে সমস্ত এলোমেলো শব্দগুলো দেওয়া রয়েছে সেগুলোকে সাজালে হবে এ কোল্ট ইজ দ্য বেবি অফ এ হর্স। অর্থাৎ কোল্ট হলো একটি অশ্ব শাবক। তাহলে এখান থেকে আমরা কি জানতে পারলাম? ঘোড়ার বাচ্চা বা অশ্ব শাবককে বলা হয়ে থাকে কোল্ট। তারপর লেটস টকে বলা হয়েছে ডিসকাস উইথ ইউর ফ্রেন্ডস। অর্থাৎ তোমার বন্ধুর সঙ্গে আলোচনা করো। প্রথম পয়েন্টে কি বলা হয়েছে? দ্য অ্যাক্টিভিটিস অফ এনি ডোমেস্টিক অ্যানিমেল। অর্থাৎ কোনো গৃহপালিত প্রাণীর বা পশুর কার্যকলাপ সম্পর্কে আলোচনা করার কথা বলা হয়েছে। তাহলে আমরা এখানে গৃহপালিত পশু হিসাবে গরুর সম্পর্কে আলোচনা করব। তাহলে চলো দেখে নেওয়া যাক কি হবে। এ কাউ ইজ আওয়ার ডোমেস্টিক অ্যানিমেল। অর্থাৎ গরু আমাদের গৃহপালিত পশু। ইট ইটস গ্রাস, হে এক্সেট্রা। এরা ঘাস, খড় ইত্যাদি খায়। কাউ গিভ আস মিল্ক। গরু আমাদের দুধ দেয়। এই 3টে বাক্য এখানে লিখলেই হবে।
তারপরের পয়েন্টে বলা হয়েছে দ্য হ্যাবিটস অফ এনি ওয়াইল্ড অ্যানিমেল, অর্থাৎ যে কোনো বন্য প্রাণীর অভ্যাস সম্পর্কে আলোচনা করার কথা বলা হয়েছে এখানে। তাহলে এখানে আমরা কি আলোচনা করতে পারি? তাহলে চলো দেখে নেওয়া যাক। এখানে আমরা ওয়াইল্ড অ্যানিমেল অর্থাৎ বন্য প্রাণী হিসেবে একটা বাঘ সম্পর্কে আলোচনা করতেই পারি। তাহলে আমরা এখানে লিখব দ্য টাইগার ইজ এ ওয়াইল্ড অ্যানিমেল, অর্থাৎ বাঘ হলো একটি বন্য প্রাণী। ইট ইজ এ ভেরি পাওয়ারফুল অ্যানিমেল, এটা খুবই শক্তিশালী প্রাণী। টাইগার্স ইট দ্য ফ্লেশ অফ আদার অ্যানিমেলস, বাঘ অন্য পশুদের মাংস খায়। টাইগার্স মোস্টলি লাইক টু ইট ডিয়ার্স মিট, বাঘেরা সবথেকে বেশি হরিণের মাংস খেতে পছন্দ করে। এখানে আমরা ওয়াইল্ড অ্যানিমেল সম্পর্কে 4টি বাক্য তৈরি করতে পারলাম। তারপর আমরা পরের অ্যাক্টিভিটিতে চলে যাব। এরপর অ্যাক্টিভিটি 5-এ বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেসেস ইন দ্য গিভেন চার্ট, ইউ ক্যান ইউজ দ্য হেল্প বক্স, ওয়ান ইজ ডান ফর ইউ, অর্থাৎ নিচের শূন্যস্থানগুলো পূরণ করো। তোমরা হেল্প বক্সের সাহায্য নিতে পারো, একটা তোমাদের জন্য করে দেওয়া রয়েছে। তাহলে চলো আমাদের এই চার্টে কি বলা হয়েছে আমরা দেখে নেব। এই চার্টের একদিকে রয়েছে মেল অর্থাৎ পুরুষ, আর অন্যদিকে রয়েছে ফিমেল অর্থাৎ মহিলা। আমাদের তাহলে পুরুষ এবং মহিলা পশুদের নামগুলোকে ম্যাচ করতে হবে। তাহলে চলো দেখে নিই কোনটার সঙ্গে কোনটা মিলিয়ে বসাতে হবে। প্রথমেই মেলের ঘরে রয়েছে স্ট্যাগ অর্থাৎ ছেলে হরিণ, তার উল্টো দিকে ফিমেলে রয়েছে হাইন্ড অর্থাৎ মেয়ে হরিণ। এরপর রয়েছে মেলের ঘরে টাইগার, ছেলে বাঘকে বলা হয়ে থাকে টাইগার, এর ফিমেল হবে টাইগ্রেস। এরপর ফিমেলের ঘরে রয়েছে মেয়ার অর্থাৎ মেয়ে ঘোড়া, তাহলে এর মেল কি হবে হর্স। তারপর রয়েছে মেলের ঘরে ডগ, এটি ছেলে কুকুর, তাহলে এর ফিমেল কি হবে না বিচ। এরপর ফিমেলের ঘরে রয়েছে ভিক্সন অর্থাৎ মেয়ে শেয়াল, তাহলে মেলের ঘরে কি হবে না ফক্স। এখানে অ্যাক্টিভিটি 6-এ বলা হয়েছে টিক দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, অর্থাৎ সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। এর দাগে বলা হয়েছে দেয়ার আর মেনি টাইগার অর টাইগার্স ইন ওয়েস্ট বেঙ্গল। এখানে মেনি বলা হয়েছে যখন, তাহলে কি হবে এটা প্লুরাল নাম্বার, তাহলে প্লুরাল নাম্বারে সবসময় এস বা ইয়েস যুক্ত থাকে, তাহলে এটা কি হবে টাইগার্স হবে। তাহলে এর মানেটা কি হলো দেয়ার আর মেনি টাইগার্স ইন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গে অনেক বাঘ আছে। বিয়ের দাগে বলা হয়েছে অ্যান ইগল অর ইগলস ক্যান ফ্লাই ভেরি হাই ইন দ্য স্কাই। এখানে অ্যান বলা হয়েছে যখন, তাহলে একটি অর্থাৎ সিঙ্গুলার নাম্বার, তাহলে কি হবে ইগল হবে। তাহলে পুরো বাক্যটা কি হলো অ্যান ইগল ক্যান ফ্লাই ভেরি হাই ইন দ্য স্কাই, অর্থাৎ একটি ইগল পাখি আকাশের অনেক উঁচুতে উড়তে পারে। সির দাগে বলা হয়েছে দ্য পিকক অর পিকক্স ইজ আওয়ার ন্যাশনাল বার্ড। এখানে দা বলা হয়েছে যখন, তাহলে এখানে কি বোঝানো হচ্ছে না সিঙ্গুলার নাম্বার বোঝানো হচ্ছে, তাহলে এটা কি হবে পিকক হবে। তাহলে পুরো বাক্যটা কি হলো দ্য পিকক ইজ আওয়ার ন্যাশনাল বার্ড, ময়ূর হলো আমাদের জাতীয় পাখি। এরপর ডি এর দাগে বলা হয়েছে ক্যাট অর ক্যাটস লাভ টু ড্রিঙ্ক মিল্ক। এখানে লাভ আছে যখন, তাহলে এটা কি হবে ক্যাটস হবে। তাহলে পুরো বাক্যটা হবে ক্যাটস লাভ টু ড্রিঙ্ক মিল্ক, অর্থাৎ বিড়ালেরা দুধ খেতে ভালোবাসে।
তারপর এর দাগে রয়েছে দ্য কুকু অর কুকুজ সিংস সুইটলি। এখানে দা আছে যখন, তাহলে সিঙ্গুলার নাম্বার বোঝানো হচ্ছে, তাহলে কি হবে? দ্য কুকু সিংস সুইটলি, অর্থাৎ কোকিল মধুর গান গায়। এরপর অ্যাক্টিভিটি 7-এ বলা হয়েছে হু অ্যাম আই, অর্থাৎ আমি কে। আইডেন্টিফাই দ্য অ্যানিমাল অর দ্য বার্ড অন দ্য বেসিস অফ দ্য হিন্টস প্রোভাইডেড, ওয়ান ইজ ডান ফর ইউ, অর্থাৎ যে সমস্ত সংকেত দেওয়া হয়েছে সেই অনুযায়ী এটি কোন পশু বা পাখি সেটা অনুধাবন করো, একটা তোমাদের জন্য করে দেওয়া হয়েছে। তাহলে প্রথমেরটা দেখে নিই। প্রথমেরটা বলা হয়েছে আই হ্যাভ ইয়েলো অ্যান্ড ব্রাউন স্ট্রাইপস অন মাই বডি, আই ইট ফ্লেশ, পিপল ফাইন্ড মি ইন দ্য ডিপ ফরেস্ট, হু অ্যাম আই, অর্থাৎ আমার গায়ে হলুদ ও বাদামি রঙের ডোরা কাটা দাগ রয়েছে, আমি মাংস খাই, মানুষজন আমাকে দেখতে পায় গভীর অরণ্যে, আমি কে? তাহলে অ্যান্সার কি হবে? টাইগার, অর্থাৎ বাঘ। এরপর বিয়ের দাগে বলা হয়েছে আই অ্যাম দ্য কিং অফ দ্য অ্যানিমেলস, অর্থাৎ আমি পশুদের রাজা। আই হ্যাভ এ মেন, আমার কেশর রয়েছে। আই রোর, আমি গর্জন করি। হু অ্যাম আই, আমি কে? তাহলে উত্তর কি হবে? লায়ন। তারপর সি এর দাগে বলা হয়েছে আই ইট গ্রাস, আমি ঘাস খাই। আই গিভ মিল্ক, আমি দুধ দিই। আই ব্লিট, আমার ডাককে ব্লিট বলা হয়। হু অ্যাম আই, এটা দুটো উত্তর হতে পারে, একটা গোট, অন্যটা হলো সিপ। এরপর ডি এর দাগে বলা হয়েছে আই কাম আউট ইন দ্য ডার্ক, আমি অন্ধকারে বাইরে বের হই। আই ক্যান ফ্লাই, আমি উঠতে পারি। আই হুড, অর্থাৎ আমার ডাককে হুড বলা হয়ে থাকে। হু অ্যাম আই, আমি কে? তাহলে এটার উত্তর কি হবে? তোমরা সকলেই জানো, এটা হবে আউল। এরপর ইয়ের দাগে বলা হয়েছে আই ইট মিট, আমি মাংস খাই। আই ওয়াগ মাই টেল, আমি আমার লেজ নাড়াই। মাই বেবি ইজ কল্ড পাপ্পি, আমার বাচ্চাকে বলা হয়ে থাকে পাপ্পি। হু অ্যাম আই, আমি কে? তাহলে উত্তর কি হবে? হ্যাঁ, তোমরা ঠিক বুঝেছ, উত্তর হবে ডগ। এরপর এফের দাগে বলা হয়েছে আই হ্যাভ এ হিউজ বডি, আমার একটা বড় শরীর আছে। আই অলসো হ্যাভ এ ট্রাঙ্ক, আমার সুর রয়েছে। মাই ক্রাই ইজ কল্ড ট্রাম্পেট, এখানে তো আর কান্না বলাটা ঠিক হবে না, তাহলে এর মানেটা কি বলতে হবে? যে আমার ডাককে ট্রাম্পেট বলা হয়ে থাকে। হু অ্যাম আই, আমি কে? উত্তর কি হবে? এলিফ্যান্ট। তারপর জি এর দাগে বলা হয়েছে আই হ্যাভ ওয়েবড ফিট, আমার লিপ্ত পদ রয়েছে। আই লে এগস, আমি ডিম পারি। আই ইট ওয়াটার প্ল্যান্টস, আমি জলজ উদ্ভিদ খাই। হু অ্যাম আই, আমি কে? তাহলে এটার উত্তর কি হবে? ফ্রগ। অ্যাক্টিভিটি 8-এ বলা হয়েছে সিলেক্ট দ্য অড ওয়ান আউট, ওয়ান ইজ ডান ফর ইউ, অর্থাৎ যেটা অস্বাভাবিক সেটা বার করো, একটা তোমাদের জন্য করে দেওয়া হয়েছে। এর দাগে রয়েছে দিল্লি, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, পাটনা, চেন্নাই। এখানে ওয়েস্ট বেঙ্গল বাদে সবগুলোই এক একটা বড় শহর, কিন্তু এগুলোর মধ্যে ওয়েস্ট বেঙ্গল হলো একটা রাজ্য, তাই এখানে ওয়েস্ট বেঙ্গলের মাথায় টিক দাগ দেওয়া হয়েছে, কারণ এটা হলো অড। এরপর বিয়ের দাগে রয়েছে টাইগার, অর্থাৎ বাঘ। বিয়ার মানে ভাল্লুক। ফক্স মানে শেয়াল। ভালচার মানে শকুন। এবং উলফ মানে নেকড়ে। এগুলোর মধ্যে অড কোনটা? শকুন, কারণ এটা পাখি বিশেষ, বাকিগুলো কিন্তু পশু। তাহলে দাগ কোনটাতে হবে? না, ভালচারে। তারপর শিয়ের দাগে বলা হয়েছে এগ্রিট মানে বক। হেন মানে মুরগি। প্যারট মানে টিয়া। পিজন মানে পায়রা। এবং স্কুইরল অর্থাৎ কাঠবেড়ালি। তাহলে প্রথম থেকে যে 4টে নাম দেওয়া রয়েছে এগুলো কিন্তু প্রত্যেকটাই পাখির নাম, কিন্তু স্কুইরল কোনো
পাখির নাম নয়, তাহলে এখানে অড কোনটা? কাঠবেড়ালি অর্থাৎ স্কুইরাল। এরপর ডিয়ের দাগে বলা হয়েছে প্রথমেই ক্রিম, তারপর বলা হয়েছে মিল্ক অর্থাৎ দুধ, ওয়াটার মানে জল, সিরাপ মানে সিরাপ, আর ইঙ্ক অর্থাৎ কালি। এখানে ক্রিমটা কিন্তু অন্যদের তুলনায় একটু মোটা জাতীয় পদার্থ, বাকিগুলো কিন্তু তরল, তাহলে এখানে অড কোনটা? ক্রিম। এরপর ইয়ের দাগে বলা হয়েছে ভ্যাসেল অর্থাৎ জাহাজ জাতীয় এক প্রকার জলজ যান। তারপর রয়েছে শিপ অর্থাৎ জাহাজ, বোট মানে নৌকা, স্টিমার মানে স্টিমার, এবং শেষে রয়েছে ভ্যান অর্থাৎ রিক্সা বা পণ্য পরিবহনের জন্য গাড়ি। এখানে যে প্রথম চারটি রয়েছে সেগুলো কিন্তু প্রত্যেকটাই জলজ যান, কিন্তু তারপর শেষে যেটা রয়েছে সেটা হলো ভ্যান, এটা কিন্তু স্থলবাহী যান, তাই এখানে অড কোনটা? না ভ্যান। এরপর অ্যাক্টিভিটি 9-এ বলা হয়েছে টিক দ্য কারেক্ট অ্যান্সার অর্থাৎ সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। উই সি অর সিজ ট্রামস ইন কলকাতা, তাহলে এখানে সি অর সিজের মধ্যে কোনটা হবে? এখানে উই প্লুরাল সাবজেক্টের সঙ্গে সি ভার্ব হবে, কারণ প্লুরাল সাবজেক্ট থাকলে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত থাকে না। তাহলে এই লাইনটার মানে হলো আমরা কলকাতায় ট্রাম দেখতে পাই। তারপরের লাইনে বলা হয়েছে দ্য ট্রামস রান অর রানস অন ইলেকট্রিসিটি, এখানে দাগ হবে রান কথাতে, কারণ একই কারণে এখানেও রানের উপরেই টিক চিহ্ন হবে, তাহলে পুরো বাক্যটা কি হলো? দ্য ট্রামস রান অন ইলেকট্রিসিটি অর্থাৎ ট্রাম বিদ্যুতে চলে। তারপরের লাইনটি রয়েছে ইন ইন্ডিয়া উই ক্যান অর ক্যান নট ফাইন্ড ট্রামস অনলি ইন কলকাতা, তাহলে এইখানে কোনটি সঠিক হবে? না ক্যান। ইন ইন্ডিয়া উই ক্যান ফাইন্ড ট্রামস অনলি ইন কলকাতা অর্থাৎ ভারতের কলকাতাতেই আমরা একমাত্র ট্রাম দেখতে পাই। তারপরের লাইনে রয়েছে দ্য রিভার হুগলি ফ্লো অর ফ্লোজ বিসাইড কলকাতা, এখানে সঠিক যেটা হবে সেটা হলো ফ্লোজ, তার কারণ দ্য রিভার হুগলি এটা হলো একটা সিঙ্গুলার সাবজেক্ট, তাই তারপরে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করে বসাতে হয়। তাহলে এই পুরো লাইনটার অর্থ কি হলো? হুগলি নদী কলকাতার পাশ দিয়ে বয়ে গেছে। আর পরের লাইনে বলা হয়েছে দ্য রিভার সেপারেট অর সেপারেটস কলকাতা ফ্রম হাওড়া, এখানে সঠিক উত্তরটি হবে সেপারেটস। এখানেও একই নিয়মে সিঙ্গুলার সাবজেক্টের পরে ভার্বের সঙ্গে এস যুক্ত হয়েছে, তাহলে এটার অর্থ কি হলো? নদীটি আলাদা করেছে কলকাতা এবং হাওড়াকে। এরপর অ্যাক্টিভিটি 10-এ বলা হয়েছে লেবেল দ্য ভেরিয়াস পার্টস অফ দ্য বডি অফ এ টাইগার উইথ দ্য হেল্প অফ দ্য হেল্প বক্স, অর্থাৎ হেল্প বক্স থেকে সাহায্য নিয়ে বাঘের বিভিন্ন শারীরিক অঙ্গগুলি চিহ্নিত করো। তাহলে চলো দেখে নেওয়া যাক কোনটা কি হবে। আমি এখানে তোমাদের সমস্তটা চিহ্নিত করে দেখিয়ে দিয়েছি কোনটা কি হবে। একটু এখানে অর্থগুলো বলে দিচ্ছি। টেল মানে লেজ, পাও মানে থাবা, লেগ মানে পা, ইয়ার মানে কান, আর আই মানে চোখ। অ্যাক্টিভিটি 11A-তে বলা হয়েছে রাইট 5 sentences to describe the tiger. The first one is done for you. অর্থাৎ বাঘ সম্পর্কে তোমরা 5টি বাক্য লেখো, প্রথমটি তোমাদের জন্য করে দেওয়া হলো। তাহলে একের দাগে কি বলা হয়েছে? এ টাইগার ইজ এ ওয়াইল্ড অ্যানিমেল, অর্থাৎ একটি বাঘ হলো বন্যপ্রাণী। তারপর তোমরা 2-এর দাগে লিখতে পারো ইট হ্যাজ 2 eyes, অর্থাৎ
এটির আছে দুটি চোখ। 3 নম্বরে লিখতে পারো ইট হ্যাজ ওয়ান টেল। এটির আছে একটি লেজ। 4 দাগে লিখতে পারো ইট হ্যাজ 4 লেগস। এটার 4টে পা রয়েছে। 5 দাগে লিখতে পারো ইট হ্যাজ ব্ল্যাক স্ট্রাইপস অন ইটস ইয়েলো বডি। অর্থাৎ এদের হলুদ শরীরের ওপর কালো ডোরা কাটা দাগ রয়েছে। এরপর অ্যাক্টিভিটি 11B-তে বলা হয়েছে মেক নিউ ওয়ার্ডস বাই অ্যাডিং এ লেটার, সাম এক্সাম্পলস আর গিভেন হিয়ার। অর্থাৎ একটা করে অক্ষর জুড়ে নতুন শব্দ তৈরি করো, কিছু উদাহরণ এখানে দেওয়া হলো। তাহলে চলো দেখে নিয়ে যাক কি হবে। প্রথমে যে ঘরটি রয়েছে সেখানে প্রথমে রয়েছে রিং। রিং অর্থাৎ আংটি। তারপরের ঘরে আমরা এস বসাতে পারি, তাহলে হবে শিং অর্থাৎ গান। তারপরে আমরা বসাতে পারি ডব্লিউ অর্থাৎ উইং উচ্চারণ হবে, এটার অর্থ হলো ডানা। তারপরে আমরা শূন্যস্থানে কে বসাতে পারি, তাহলে হবে কিং অর্থাৎ রাজা। তারপরে যে ঘরটি রয়েছে সেখানে প্রথমে একটা করে অক্ষর বসাতে হবে, তারপরে যেগুলো রয়েছে সেগুলো হলো OLD। ঠিক আছে, তাহলে প্রথমেই হয়েছে GOLD গোল্ড অর্থাৎ সোনা। তারপরের ঘরে আমরা বসাতে পারি সি, তাহলে কি হবে কোল্ড অর্থাৎ ঠান্ডা। তারপরে আমরা বসাতে পারি এইচ, তাহলে হবে কি হোল্ড অর্থাৎ আঁকড়ে ধরা। তারপর আমরা বসাতে পারি এফ, তাহলে হবে ফোল্ড অর্থাৎ ভাঁজ করা। তারপরে যে ঘরটি রয়েছে সেখানে তোমাদের যে শূন্যস্থানগুলো রয়েছে প্রথমে, তারপরে রয়েছে EST, এগুলোর সামনে একটা করে অক্ষর বসিয়ে শব্দ গঠন করতে হবে। তাহলে চলো দেখে নেওয়া যাক কি হবে এখানে। এখানে প্রথমে বসানো হয়েছে এন, তাই হয়েছে নেস্ট অর্থাৎ পাখির বাসা। তারপরের ঘরে আমরা বসাতে পারি আর, তাহলে হবে রেস্ট, সেটার মানে হলো বিশ্রাম। তারপরে আমরা টি বসাতে পারি, তাহলে এটার উচ্চারণ হবে টেস্ট অর্থাৎ পরীক্ষা। তারপরে আমরা যে শূন্যস্থান রয়েছে সেখানে বি বসাতে পারি, তাহলে উচ্চারণ হবে বেস্ট অর্থাৎ সব থেকে ভালো। এরপর অ্যাক্টিভিটি 12A-তে বলা হয়েছে ইউজ দ্য পিকচার কিউজ অ্যান্ড সলভ দ্য ক্রসওয়ার্ড। অর্থাৎ ছবি থেকে ইঙ্গিত নিয়ে শব্দবন্ধ তৈরি করো। তাহলে চলো ছকটা আমরা পূরণ করে নিই। এখানে 1 থেকে 3 পর্যন্ত ছবিগুলো হলো ডাউনওয়ার্ডের সংকেত অর্থাৎ ওপর থেকে নিচের দিকে, আর তারপর 4 আর 5 হলো অ্যাক্রস অর্থাৎ পাশাপাশি সংকেত। ওপর নিচের দিকে যে সমস্ত ছবিগুলো দেওয়া রয়েছে সেই অনুযায়ী 1 দাগেরটা হবে সাইকেল, 2 নম্বরেরটা হবে ট্রাম, 3 নম্বরের হবে বোট। তারপর অ্যাক্রস অর্থাৎ পাশাপাশি ক্ষেত্রে তোমাদের 4 নম্বরেরটা হবে ট্রেন এবং 5 নম্বরেরটাতে হবে কার। এরপর অ্যাক্টিভিটি 12B-তে বলা হয়েছে রাইট 4 সেন্টেন্সেস অ্যাবাউট এ ট্রাম অর এ ট্রেন। অর্থাৎ ট্রেন অথবা ট্রাম সম্পর্কে 4টি বাক্য লেখো। ইউ ক্যান ইউজ দ্য হিন্টস ফ্রম দ্য হেল্প বক্স। যে সমস্ত হিন্টসগুলো হেল্প বক্সে দেওয়া রয়েছে তোমরা সেগুলো ব্যবহার করতে পারো। তাহলে চলো আমরা এখানে ট্রাম সম্পর্কে 4টি বাক্য দেখে নেব। প্রথম বা 1 নম্বর পয়েন্টে আমরা লিখতে পারি ট্রাম রানস অন হুইল, অর্থাৎ ট্রাম চাকায় চলে। 2 নম্বরে লিখতে পারি ইট নিডস ইলেকট্রিসিটি টু মুভ, এটির চলাচলের জন্য বিদ্যুতের প্রয়োজন হয়। 3 নম্বরে লেখা যেতে পারে ইট হ্যাজ 2 or 3 কম্পার্টমেন্টস, অর্থাৎ এটি 2টি অথবা 3টি কামরা থাকে। 4 নম্বরে লেখা যেতে পারে ইট মুভস অন ট্র্যাক, এটি নির্দিষ্ট পথে চলে। এরপর অ্যাক্টিভিটি 13-এ বলা হয়েছে দ্য টাইগার বিলো ইজ হোল্ডিং এ লিস্ট অফ ভার্বস, কমপ্লিট দ্য লিস্ট, দ্য বিয়ার ইজ হোল্ডিং উইথ দ্য পাস্ট ফর্মস অফ দ্য গিভেন ভার্বস, ওয়ান ইজ ডান ফর ইউ। অর্থাৎ বাঘ একটি ক্রিয়ার লিস্ট ধরে আছে, ভালুকের হাতে ধরে থাকা লিস্টটি ভার্ব বা ক্রিয়াগুলির পাস্ট ফর্মস দিয়ে পূরণ করো। একটা তোমাদের জন্য করে দেওয়া রয়েছে। প্রথমেরটা রয়েছে করে দেওয়া, অ্যাক্ট থেকে হয়েছে তার পাস্ট ফর্ম অ্যাক্টেড, বিলিভ থেকে হবে বিলিভড, কুক থেকে হবে কুকড,
লিফট থেকে হবে লিফটেড, ওয়াচ থেকে হবে ওয়াচড, গ্র্যান্ট থেকে হবে গ্র্যান্টেড, রাজ থেকে হবে রাজড। এর পরের পৃষ্ঠাতে লেটস টকে বলা হয়েছে উই ইউজ ওয়াটার ফর ভেরিয়াস পারপাসেস, ডিসকাস উইথ ইয়োর ফ্রেন্ড অ্যাবাউট দ্য ভেরিয়াস ইউজেস অফ ওয়াটার। অর্থাৎ আমরা বিভিন্ন ক্ষেত্রে জলের ব্যবহার করি, তোমার বন্ধুর সঙ্গে জলের বিভিন্ন ব্যবহার নিয়ে আলোচনা করো। এখানে তাহলে উত্তর কি হবে বা আলোচনা কি হতে পারে সেটা আমরা একটু দেখে নেব। এখানে আমরা আলোচনা করতে পারি ওয়াটার ইজ আওয়ার লাইফ, জল হলো আমাদের জীবন। উই ড্রিঙ্ক ওয়াটার, আমরা জল খাই বা পান করি। উই ইউজ ইট টু বাথ অ্যান্ড ওয়াশ আওয়ার ক্লোথস, আমরা এটা স্নান করার জন্য এবং জামা কাপড় ধোয়ার জন্য ব্যবহার করে থাকি। উই ইউজ ইট ফর কুকিং, আমরা রান্না করার জন্য জলের ব্যবহার করে থাকি। ওয়াটার হেল্পস টু গ্রো ক্রপস, জল ফসল বৃদ্ধিতে সাহায্য করে। তারপরের পয়েন্টে রয়েছে উই গেট ওয়াটার ফ্রম মেনি সোর্সেস, হোয়াট আর দে, আমরা বিভিন্ন উৎস থেকে জল পাই, সেই উৎসগুলি কি? তাহলে দেখে নেওয়া যাক সেই উৎসগুলি কি। উই গেট ওয়াটার ফ্রম সি, রিভার, পন্ড, আন্ডারগ্রাউন্ড, মাউন্টেন অ্যান্ড রেন। অর্থাৎ আমরা জল পেয়ে থাকি সমুদ্র থেকে, নদী থেকে, জলাশয় থেকে, ভূগর্ভ থেকে, পাহাড় থেকে এবং বৃষ্টি থেকে। এরপর অ্যাক্টিভিটি 14-এ বলা হয়েছে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপোজিট ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। অর্থাৎ হেল্প বক্স থেকে উপযুক্ত বিপরীত শব্দ বেছে নাও এবং শূন্যস্থান পূরণ করো। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া হলো। এখানে এর দাগে করে দেওয়া রয়েছে। এবার আমরা বিয়ের দাগ থেকে কি কি উত্তর হবে সেগুলো আমরা দেখে নেব। বিয়ের দাগে রয়েছে স্লো, অর্থাৎ ধীরে। এখানের যে শূন্যস্থানে বিপরীত শব্দ বসাতে হবে সেটা তাহলে হবে ফাস্ট, মানে দ্রুত। তারপর শিয়ের দাগে রয়েছে টল, অর্থাৎ লম্বা, সেখান থেকে বিপরীত হবে শর্ট, অর্থাৎ বেঁটে। তারপর ডিয়ের দাগে রয়েছে হেভি, অর্থাৎ ভারী, সেখান থেকে বিপরীত হবে লাইট, মানে হালকা। ইয়ের দাগে রয়েছে লিটিল, অর্থাৎ ছোট, সেখান থেকে বিপরীত হবে লার্জ, অর্থাৎ বড়। এফের দাগে রয়েছে ইয়াং, মানে কম বয়সী, সেখান থেকে বিপরীত শব্দ হবে ওল্ড, অর্থাৎ বেশি বয়সী বা বৃদ্ধ অথবা বৃদ্ধা। এরপর লেটস টকে বলা হয়েছে লুক অ্যাট দ্য পিকচার্স গিভেন অন দ্য নেক্সট পেজ, অর্থাৎ পরের পৃষ্ঠায় যে ছবিগুলি দেওয়া রয়েছে তা দেখো। ডেসক্রাইব দ্য পিকচার্স টু ইয়োর ফ্রেন্ডস, অর্থাৎ তোমার বন্ধুদের কাছে এই ছবিগুলি ব্যাখ্যা করো। অ্যান্ড টেল দ্য স্টোরি অফ দ্য আগলি ডাকলিং, এবং কুৎসিত বাচ্চা হাঁসের গল্পটি বলো। এবার তাহলে আমরা গল্পটি কি হবে একটু দেখে নিই। এখানে ছবি অনুযায়ী একের দাগে লেখা যেতে পারে এ ডাক লেড 4 eggs, অর্থাৎ একটি হাঁস 4টি ডিম পেড়েছিল। দুইয়ের দাগে লেখা যেতে পারে দ্য ফোর্থ ডাকলিং ওয়াজ ভেরি আগলি, চতুর্থ হাঁসের বাচ্চাটি ছিল খুবই কুৎসিত। এরপর 3-এর দাগে হবে দে চেজড ইট অ্যাওয়ে, তারা তাকে তাড়িয়ে দিয়েছিল। 4-এর দাগে হবে এ ক্যাট চেজড ইট, একটা বিড়াল তাকে তাড়িয়ে দিয়েছিল। সাম বার্ডস সেভড দ্য ডাকলিং, কিছু পাখি সেই হাঁসের বাচ্চাটিকে বাঁচিয়েছিল। এ লেডি অলসো ড্রভ ইট অ্যাওয়ে, একটি মহিলাও হাঁসের বাচ্চাটিকে তাড়িয়ে দিয়েছিল। তারপর 5-এর দাগে হবে দেন ইট ওয়েন্ট টু এ নিয়ার বাই হাট, তারপর সে কাছেই একটি কুঁড়ে ঘরের কাছে গিয়েছিল। 6-এর দাগে হবে বাট অ্যান ওল্ড ওম্যান অলসো ড্রভ ইট অ্যাওয়ে ফ্রম দেয়ার, কিন্তু একটি বৃদ্ধ মহিলাও তাকে সেখান থেকে তাড়িয়ে দিয়েছিল। এরপর 7-এর দাগে হবে দেন ইট ওয়েন্ট টু এ পুল অ্যান্ড ডাউন টু বাথ, অর্থাৎ তারপর সে একটা জলাশয়ের কাছে গিয়েছিল এবং সেখানে স্নান করতে নেমেছিল। 8-এর দাগে হবে অ্যাট লাস্ট দ্য ডাকলিং বিকেম ভেরি বিউটিফুল, শেষে হাঁসের বাচ্চাটি একটি সুন্দর হাঁসে পরিণত হয়েছিল।
প্রত্যেক দিন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর আজকের আলোচনা পর্ব ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও।